হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিমাদ্রিস ফিজিক্স টিউটোরিয়াল। তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা এসেছো। আজকে আমি ক্লাস 10-এর ফিজিক্স পার্টের পড়াবো। তো যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনে প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকে আলো পড়াবো তোমাদের। আলো থেকেই শুরু করা যায়। সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং তার জন্য তোমরা অলরেডি প্রস্তুতি নিতে আরম্ভ করেছো। আলোর চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় 12 নম্বর আছে তোমাদের সিলেবাসের এই অংশটাতে। তো 12 নম্বর মাধ্যমিকে তো কম কথা নয়। তো চলো যতটা সহজভাবে বোঝানো যায় তার চেষ্টা করছি। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো। চলো শুরু করা যাক। আলো বা লাইট, তোমরা এর আগে আলো পড়ে এসেছো কিছুটা। সেখানে ছিল সমতল তলে আলোর প্রতিফলন। আমরা এবার শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে বক্রতলে আলোর প্রতিফলন। বক্রতলে আলোর প্রতিফলনের হাতের কাছে তোমাদের সবচেয়ে ভালো উদাহরণ তোমরা দেখতে পারো বাটি বা ধরো চামচ, খুব চকচকে অবস্থায় রয়েছে, সামনে থাকলে তুমি তোমার প্রতিবিম্ব দেখতে পাবে। তাই এইরকম বক্রতল যুক্ত যে দর্পণগুলি আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা প্রথমেই যেটা ধরে নেব, যেহেতু বক্রতলে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করছি, মনে করবো যে এটা একটা কোনো বড় গোলকের একটি ক্ষুদ্র অংশকে নিয়ে আমরা কাজ করছি। তাই এই যে দর্পণ, একে আমরা গোলীয় দর্পণ বলি। এই গোলীয় দর্পণ দুই প্রকার। এক নম্বর হচ্ছে কনকেভ মিরর, দুই নম্বর হচ্ছে কনভেক্স মিরর। বাংলায় কনকেভ মিরর মানে অবতল দর্পণ, কনভেক্স মানে উত্তল দর্পণ। বিষয়টা কি রকম দেখো, অবতল দর্পণ যেটা বলেছে কি একটা গোলকের একটা অংশ হিসেবে কাজ করছে, এটাও ঠিক একই রকম ভাবে গোলকের অংশ হিসেবে কাজ করছে। কনকেভের যে রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলক তল, সেই তলটা এই ভেতরের দিকটা, এই ভেতরের দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলক তল। তাহলে এর বাইরের যে দিকটা আছে সেই দিকটা পারদ প্রলেপিত থাকবে, অর্থাৎ বাইরের দিক থেকে কোনো প্রতিফলন ঘটবে না, যা প্রতিফলন ঘটবে এই ভেতরের অংশে। একই রকম ভাবে এই একই রকম অংশ উত্তল দর্পণের ক্ষেত্রেও, কিন্তু এর যে সিলভার্ড অংশটা থাকবে সেটা ভেতরের দিকে, অর্থাৎ এই যে বাইরের অংশটা আছে এই বাইরের দিকটা হবে রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলক তল। দেখো একটা বুঝতে পারলে কিনা। এবার যেটা করবো সেটা হচ্ছে এই উত্তল বা অবতল যে দর্পণ আছে, এই দর্পণের ক্ষেত্রে মেরু, প্রধান অক্ষ, প্যারালাক্স রে, ফোকাস কাকে বলে সেগুলি দেখব। তো চলো সেগুলি দেখা যাক। দেখো এই হচ্ছে অবতল আর এই বলেছি উত্তল। এই দর্পণের ক্ষেত্রে
অনুভূমিক একটি রেখা যেটা দর্পণের, এটা যেহেতু একটা বড় গোলকের অংশ বলেছি, তাহলে একটা সেন্টার আছে অবশ্যই বা কেন্দ্র। সেই কেন্দ্র থেকে যদি আমি একটা অনুভূমিক রেখা টানি, সেই রেখাটা দর্পণকে একটা পয়েন্টে ছেদ করছে, সেই বিন্দুটাকে বলা হয় দর্পণের মেরু। এর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে এই বিন্দুটাকে আমরা বলবো দর্পণের মেরু। আর এই যে অক্ষটা টেনেছি, এই অক্ষটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে এর ক্ষেত্রেও এটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তো দেখছো এই যে দর্পণটা আমরা এঁকেছি, কি বললাম, একটা গোলকের যেহেতু অংশ, তাহলে তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা ধরে নাও কেন্দ্রটা এটা, বা এটার ক্ষেত্রে এই জায়গায় কেন্দ্র, এই কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। তাহলে এই কেন্দ্রটাকেও আমরা বলবো বক্রতা কেন্দ্র। নিশ্চয় বোঝা যাচ্ছে? বক্রতা কেন্দ্রকে যদি আমি সেন্টার সি দিয়ে নাম করি, দর্পণের মেরুকে পি পোল দিয়ে ডিনোট করলাম, ধরো এটা সি আর এটা পি। এখানে যে আলোক রশ্মি আসবে, ইন জেনারেল এই যে প্রধান অক্ষ আছে তার খুব কাছে সমান্তরালভাবে যে আলোক রশ্মি গুচ্ছ আছে আসে, তাদেরকে বলা হয় প্যারালাক্স রে বা উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মি কাকে বলে বলবে না, যে রশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের খুব কাছে থেকে এসে দর্পণের উপরে আপতিত হয়, তাকে বলা হবে উপাক্ষীয় রশ্মি বা প্যারালাক্স রে। এরপর আমরা আসবো ফোকাস কাকে বলে। দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মি প্রতিফলনের সব সূত্রগুলি মেনে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপরে যে বিন্দুকে ছেদ করছে তাকে বলা হবে ফোকাস। তাহলে উত্তলের ক্ষেত্রে সেটা কি হবে, এটা অবতলের ক্ষেত্রে হলো। উত্তলের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসার পরে প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে যাতে মনে হবে তাকে পেছন দিকে যদি বর্ধিত করি তো প্রধান অক্ষের উপরে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে প্রধান অক্ষের উপরে তাকে বলবো ফোকাস বা মুখ্য ফোকাস। তাহলে উভয় দর্পণের ক্ষেত্রে ফোকাসের যদি সাধারণ সংজ্ঞা দিতে চাও তাহলে কি বলবে না, দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসার পরে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে, যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হবে ওই দর্পণের মুখ্য ফোকাস। নিশ্চয়ই বোঝা গেল মুখ্য ফোকাস কি। এই যে আমরা রে ডায়াগ্রাম আঁকছি বা রশ্মি চিত্র আঁকছি, এই রশ্মি চিত্রের ক্ষেত্রে কিন্তু তীর চিহ্ন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে সঠিকভাবে তীর চিহ্ন দিয়ে তুমি যদি না দেখাও তাহলে কিন্তু কোনো প্রকার নম্বর পাবে না। বোঝা গেল? আমরা দেখো তার জন্য উভয় ক্ষেত্রে আলোক রশ্মি কোন দিক থেকে আসছে বা কোন দিকে যাচ্ছে সেটা দেখিয়েছি তীর চিহ্নের সাহায্যে। কিন্তু যেখানে আলোক রশ্মি যাচ্ছে না, অর্থাৎ পিছন দিকে বর্ধিত করেছি, সেটা দেখো ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। ওই জায়গায় কিন্তু কন্টিনিউয়াস লাইন দিইনি বা তীর চিহ্ন দেওয়া হয়নি। এটার ক্ষেত্রেও একই রকম ভাবে এই পাশ থেকেও আঁকা যায়। এখানে যে বললাম প্রতিফলন হচ্ছে, নিশ্চয়ই তোমাদের এর আগের ক্লাসে পড়েছিলে প্রতিফলনের সূত্র, সেটা নিশ্চয়ই মনে আছে।
কি কি ছিল মনে আছে কি? আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বর কি বলছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। 2 নম্বর কি? আপতন কোণ এবং প্রতিফলন করে মান সমান। আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান। এই দুই ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলি সব মেনে চলছে। বুঝা গেল? তাহলে আমরা কি কি পড়লাম? দর্পণের মেরু, মুখ্য ফোকাস বা ফোকাস, বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ এবং উপাক্ষীয় রশ্মি বা প্যারালাক্সে কাকে বলে। উপাক্ষীয় রশ্মি নিশ্চয়ই মনে আছে কি বলেছি। এবার দেখো, এই যে ফোকাস আমরা এঁকেছিলাম, এই ফোকাসকে ঘিরে যদি এরকম একটা উল্লম্ব তল কল্পনা করি, উভয় ক্ষেত্রে এখানে এবং এখানে, এই যে তলটা আছে এই তলটাকে বলা হয় ফোকাস তল। তাহলে ফোকাস তলের সংজ্ঞা তুমি কি বলবে? এটা হচ্ছে ফোকাস তল। সংজ্ঞাটা হবে মুখ্য ফোকাসকে কেন্দ্র করে যে উল্লম্ব তল কল্পনা করা যায় তাকেই বলা হবে ফোকাস তল। ফোকাস তলের উপরে অবস্থিত ফোকাস কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু, কিন্তু এই মুখ্য ফোকাস ব্যতীত অন্য যে কোনো বিন্দুকে আমরা বলবো গৌণ ফোকাস। কি বললাম? মুখ্য ফোকাস ব্যতীত গৌণ ফোকাস। সংজ্ঞাটা কি বললাম? ফোকাস তলে মুখ্য ফোকাস ব্যতীত অন্য যে কোনো বিন্দুকে বলা হবে গৌণ ফোকাস। দেখো তো বুঝলে কিনা? তো এই গৌণ ফোকাসের কাজটা কি? কাজটা হচ্ছে মুখ্য ফোকাসের ক্ষেত্রে দেখো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসছে। তাহলে ধরো একটি রশ্মিগুচ্ছ এসছে, যে রশ্মিগুচ্ছটা প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রতিফলনের পরে কোথা থেকে গেছে? না, প্রধান অক্ষের উপরে অবস্থিত মুখ্য ফোকাস থেকে হয়ে গেছে অথবা সেখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কিন্তু যে আলোক রশ্মিগুচ্ছগুলি প্রধান অক্ষের সমান্তরাল নয় কিন্তু তারা পরস্পর সমান্তরাল, এরকম যদি হয়, তাদের ক্ষেত্রে প্রতিফলনের পরে দেখা যাবে এই যে ফোকাস তলে মুখ্য ফোকাসের উপরে অন্য কোনো বিন্দুতে তারা হয় মিলিত হচ্ছে অথবা অবস্থিত হচ্ছে। মিলিত হবে কার ক্ষেত্রে? না, অবতল দর্পণের ক্ষেত্রে। অবস্থিত হচ্ছে কার ক্ষেত্রে হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে। বুঝা গেল বিষয়টা? তুমি যদি ছবি এঁকে দেখাতে চাও একটু, আমি ছোট্ট করে এখানে একটা দেখাচ্ছি। দেখো, ধরে নাও এটা একটা অবতল দর্পণ। আলোক রশ্মি আসলো এইভাবে, তাহলে দেখো এরাও কিন্তু সমান্তরাল, কিন্তু কি হয়েছে? প্রধান অক্ষের সমান্তরাল নয়। তো এই আলোক রশ্মিগুচ্ছগুলি, এটা যদি মুখ্য ফোকাস হয় তাহলে এটা হবে ফোকাস তল, উল্লম্ব ভাবে আছে। তাহলে দেখা যাবে এই তলের উপরে অবস্থিত কোন একটা বিন্দুতে মিলিত হয়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে বিন্দুটা আমি ধরো এফ ড্যাশ দিয়ে নামকরণ করলাম, তাহলে এই বিন্দুটাই হবে হচ্ছে গৌণ ফোকাস। কোন তলে আছে? না,
ফোকাস তলে আছে। বুঝা গেল বিষয়টা? ভেরি গুড। আমরা মোটামুটি এর যে সংজ্ঞাগুলি পড়েছি। দেখো, এই যে মেরু থেকে ফোকাস এই যে দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব কাকে বলবে? ফোকাস দূরত্ব হবে দর্পণের, কোন প্রকার দর্পণের? গোলীয় দর্পণের। একবারে বললাম এই কারণে অবতল উত্তল আলাদা করে বললাম না। গোলীয় দর্পণের মেরু হতে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। আমরা সবসময়ের জন্য যে কোনো দূরত্ব মাপবো কোথা থেকে? না, মেরু থেকে শুরু করবো। এটা হচ্ছে আমাদের অরিজিন বা মূলবিন্দু হিসাবে আমরা ধরে নেব। মেরু থেকে মাপতে গিয়ে আমরা ফোকাস যেটা আছে সেই দূরত্বটাকে বলেছি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব। ঠিক একই রকম ভাবে তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা? এখানে অবশ্যই তাহলে দেয়ারফর বক্রতা ব্যাসার্ধ যদি r হয়, এটা কোনটা? ফোকাস দূরত্বকে স্মল f দিয়ে ডিনোট করা হয়। বক্রতা ব্যাসার্ধ স্মল r ইকুয়াল টু তাহলে কোনটা হবে? p থেকে মাপবো এই pc ডিসটেন্সটা। c হচ্ছে সেন্টার, p হচ্ছে পোল বা মেরু। ইজ ইট ক্লিয়ার? আমরা এখানে একটা সাইন কনভেনশন ইউজ করব, যদিও আমাদের এখানে তার ব্যবহার খুব কম। সেটা কি রকম? যদি আমরা মেরু থেকে যেদিকে আলো আসছে তার দিকে যায় তো আমরা পজিটিভ নেব, বিপরীত দিকে গেলে নেগেটিভ নেব। তাহলে দেখো, অবতল দর্পণের সেক্ষেত্রে ফোকাস নেগেটিভ ধরবো, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস পজিটিভ ধরবো। কারণ কেন? আপাতিত আলো এদিকে আসছিল, তার দিকেই মাপতে যাচ্ছি। আর এর ক্ষেত্রে কি আপাতিত আলো যেদিকে আসছে তার বিপরীত দিকে মাপতে যাচ্ছি, তাহলে এর ক্ষেত্রে সেই দূরত্বটা নেগেটিভ ধরবো। যাই হোক, এই পর্যন্ত দেখো বুঝতে পারলে কিনা। এরপর তোমাদের কয়েকটি ডায়াগ্রাম আঁকা দেখাবো। কিভাবে আঁকতে হবে দেখো। ধরো 1 নম্বর, প্রধান অক্ষে সমান্তরাল যদি আলোক রশ্মি আসে। এই যে জিনিসটি আমরা অলরেডি পড়েছি, সেক্ষেত্রে কি দেখেছি? ফোকাসের নিয়মে নিতে হয়। তাহলে অবতলের ক্ষেত্রে ছবিটা আরেকবার দেখায়। এই আসছে, এই ফোকাস, এটা সেন্টার, এটা মেরু, এইভাবে সেটা বেরোবে। যদি এটা উত্তল হয় তাহলে কি বলেছি? অপস্থিত হচ্ছে বলে মনে হবে। এটা পি, সেন্টার সি। যদি এখানে ফোকাস হয়, আলোক রশ্মি এইভাবে সোজা এসে পড়লো, পড়ার পরে এইভাবে বেরোবে। এটা আমরা অলরেডি করেছি। নাম্বার 2, যদি দেখা যায় তাহলে মানে এখানে বস্তু কোথায় আছে? না, বস্তু আছে অসীমে, ইনফিনিটিতে। অসীমে যদি থাকে তাহলে সেই যে আলোক রশ্মি সেগুলি পরস্পর সমান্তরাল হয়। বুঝা গেল? এরপর বস্তু যদি তোমার ফোকাসে থাকে, এক্ষেত্রে একটা থিওরি আছে, সেটা থেকেও আমি এটা এক্সপ্লেন করতে পারি। সেটা হচ্ছে রিভার্সিবল প্রিন্সিপাল অফ লাইট। মানে আলোর প্রত্যাবর্তন নীতি মেনে চলে। আলো যে পথে আসে, প্রতিফলন প্রতিসরণের পরে ধরে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু থেকে পৌঁছাচ্ছে, দ্বিতীয় বিন্দু থেকে একই রকম ভাবে যদিও
সেই যে ঘটনাগুলি প্রতিফলন প্রতিসরণগুলি যেভাবে ফলো করছিল সেইভাবে যদি ফলো করে তবে প্রথম বিন্দুতে এসে পৌঁছাবে। তাহলে দেখো, যদি দেখি যে অসীম থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ ফোকাসে এসে মিলিত হয় বা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে যদি কোনো বস্তু ফোকাসে থাকে তাহলে সেটা কোথায় গিয়ে মিলিত হবে? না, তার প্রতিবিম্ব তৈরি হবে অসীম। তাহলে এক্ষেত্রেও সেই একই রকম বিষয় হবে, অর্থাৎ ধরো এই একটা অবতল দর্পণ, ফোকাসে একটা বস্তু আছে, আলোক রশ্মি এইভাবে যাবে, গিয়ে এমন ভাবে প্রতিফলিত হবে যাতে সেটা সমান্তরাল হয়ে যায়, মানে কি অসীমে যাচ্ছে বলে মনে হবে, তারা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। এটা অবতলের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রেও তুমি একই রকম ভাবে এই যে ছবিটা আছে সেটাকেই তুমি দেখাতে পারো। কিরকম ভাবে? আলোক রশ্মি এইভাবে আসছে, যাকে পেছন দিকে বর্ধিত করলে এটা ফোকাসে গিয়ে মিলিত হয়, তাহলে যে আলোক রশ্মিটা আসছিল প্রতিফলনের পরে পরস্পর সমান্তরাল হয়ে যাবে। এখন দেখো এদিকে হবে তীর চিহ্ন। তাহলে এটা হয়েছে উত্তলের ক্ষেত্রে আর ওটা অবতলের ক্ষেত্রে। এরপর বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে কিরকম হবে দেখো, ধরে নাও এটা একটা অবতল দর্পণ, এর ফোকাস এটা, সেন্টার এটা। এখানে যদি বস্তু থাকে সেন্টারে তাহলে দেখা যাবে আলোক রশ্মি, ধরো এই আমি বিন্দু বস্তুই ধরে নিলাম, এখান থেকে গিয়ে এইভাবে আলোক রশ্মি গিয়ে পড়লো। তাহলে যদি পড়ে আমি যদি এখানে স্পর্শক টানি তাহলে এটা লম্ব হবে না, কারণ এই যে দর্পণের এই অংশটা কিরকম? একটা গোলীয় দর্পণের অংশ। আমরা জানি যে কোনো গোলকের ক্ষেত্রে তার সেন্টার থেকে যদি তুমি যে কোনো একটা প্রান্তকে যুক্ত করো তাহলে সেটা হয় ব্যাসার্ধ, এবং সেই বিন্দুতে যদি স্পর্শক টানো তাহলে সেটা কি হয়? লম্ব। লম্ব আপাতন মানে প্রতিফলনে তোমরা পড়েছো আপাতন কোণ কত হবে? আমরা অভিলম্বের সাথে আপাতন কোণ ধরি, অভিলম্বের সাথে আপাতন কোণ মানে এই হচ্ছে অভিলম্ব, এই আপতিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি, এই কোণটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আমরা এরকম করি। তাহলে দেখো অভিলম্বের সাথে এটা যদি লম্ব বরাবর আসতো তাহলে কত অ্যাঙ্গেল হতো? 0 ডিগ্রি, কারণ ওই বরাবরই আসছে। তাহলে 0 ডিগ্রি কোণ হলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি, কারণ আমরা জানি I = R। বুঝা গেল? তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মি যে পথে এসেছিল সেই পথেই ব্যাক করবে। তাহলে এখানেও সেই একই পথে ব্যাক করে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? না, সি বিন্দুতেই তৈরি হবে। এটা হচ্ছে অবতলের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রেও তুমি একই রকম ভাবে সেটা দেখাতে পারো। ধরো এই হচ্ছে একটা উত্তল দর্পণ, আলোক রশ্মি কোথা থেকে আসছে? এমন ভাবে আসছে যাতে মনে হবে সেন্টার থেকে আসছে। তাহলে ধরো এটা সেন্টার, এটা ফোকাস, এটা মেরু। তাহলে এমন ভাবে আসছে যে এই জায়গায় যদি স্পর্শকটা এটা অভিলম্ব, তাহলে সেই একই পথে ব্যাক করে গেল। ইজ ইট ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু থাকে তাহলে কি হবে? অবতল দর্পণের ক্ষেত্রে দেখায়, এটা ধরো সেন্টার, এটা ফোকাস, এটা মেরু, এই হচ্ছে অবতল দর্পণটা। এখানে ধরো একটা বস্তুকে রেখেছি PQ, কিউ থেকে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যাওয়ার পরে এখান থেকে চারপাশে আলো ছড়িয়ে পড়ছে। তাহলে একটা তো আলোক রশ্মি আছে যেটা এই প্রধান অক্ষের সমান্তরালে যাবে, গিয়ে এটা কোথায় গিয়ে পড়লো? এখানে। আমরা জানি এখান থেকে এটা যখন প্রতিফলিত হবে কোথা থেকে যাবে? না, ফোকাস থেকে যাবে। এইভাবে সোজা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আরেকটা আলোক রশ্মি, যেটা একটা আলোক রশ্মি সেটা সেন্টারের ভেতর থেকেও পাস করবে। তাহলে সেটা সেন্টার থেকে যেটা পাস করছে সেটা যদি এখানে এসে পড়ে তাহলে কি রকম গিয়ে পড়ছে? লম্বা পাতল।
নর্মাল মতন এসে ব্যাক করবে, ব্যাক করে গিয়ে তাহলে কোথা থেকে যাচ্ছে দেখো, এইভাবে যাচ্ছে, এই পয়েন্টে মিলিত হল। এই পয়েন্টে মিলিত হলে এটা এই যে কিউ পয়েন্টটা আছে সেই কিউয়েরই প্রতিবিম্ব তলে তৈরি হচ্ছে এখানে। একই রকম ভাবে প্রত্যেকটা অংশে হবে। এবং এখানে তাহলে তুমি এইভাবে স্মল পি কিউ, এই পি কিউ এর সৎ বিম্ব পাবে। সৎ কেন বলছি, কারণ একে পর্দায় ফেলা যাবে। একই রকম ভাবে আমরা উত্তলের ক্ষেত্রেও কাজটা করতে পারি। তো আজ এই পর্যন্তই। তোমরা বুঝতে পারলে কিনা আমাকে জানাবে। যেটুখানি পড়ালাম, পরের দিন বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় শেখাবো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং আবার বলি, যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি প্রেস করো, যাতে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও যেটা আপলোড করবো সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। ততদিন ভালো থেকো।